আজকের এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার ফর্ম দিয়েছে সেটা ফিল আপ করা দেখাবো। আমরা ইংলিশ ভার্সনটা এই ভিডিওতে দেখাচ্ছি। এর আগে আমরা এই যে বাংলা ভার্সনে যে ফর্মটা আছে সেটা ফিল আপ করা দেখিয়েছি। তো যদি বাংলা ভার্সনের ফর্মটা দেখতে চাও ফিল আপ করা, এরকম লাইভ ফর্ম ফিল আপ, সেটা আমাদের এই যে চ্যানেল আছে ডাব্লিউবি তথ্য, সেই চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা ইউটিউবে যাবে এবং এখানে গিয়ে সার্চ করবে ডাব্লিউবি তথ্য। সার্চ করলে প্রথমেই আমাদের ওই ইউটিউব চ্যানেল চলে আসবে এবং এখানে ভিডিও সেকশনে দেখতে পারবে আমরা বাংলা ভার্সনের ফর্মটা ফিল আপ করা দেখিয়েছি। এই ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারো। এবার চলো ইংলিশ ভার্সনে ফর্মটা ফিল আপ করা দেখাই। খুবই সহজ, এই ভিডিওটা দেখে নিলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। প্রত্যেকটা অপশন আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রথমে দেখো এখানে তোমার ফ্যামিলিতে কতজন মেম্বারকে তুমি অ্যাড করবে সেটা এখানে কিন্তু বলতে হবে। হাইয়েস্ট এখানে 5 জন মেম্বারকে অ্যাড করা যাবে। আমরা এখানে 3 জন মেম্বারকে অ্যাড করে ফর্মটা ফিল আপ করবো, ঠিক আছে। আর এখানে যা কিছু ফিল আপ করছি সব ডেমো তথ্য, কোনো কিছু অরিজিনাল নয়। প্রথমে এখানে এতে বলা হয়েছে ফ্যামিলি আইডেন্টিটি, অর্থাৎ পরিবারের তথ্য, ঠিক আছে। এখানে বলা হচ্ছে নেম অফ হেড অফ ফ্যামিলি, তুমি তোমার পরিবারের হেড কে কাকে রাখবে, ফ্যামিলির প্রধান কাকে রাখবে। মনে করো আমার বাড়িতে আমরা 3 জন আছি, একটা হচ্ছে আমার বাবা ফাদার, একটা হচ্ছে আমার মা তাহলে ফাদারের যেটা ওয়াইফ, এবং আর একটা হচ্ছে ডটার। এই 3 জনকে নিয়ে আমরা ফর্মটা ফিল আপ করবো এবং এই ওয়াইফের নামে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করব। তাহলে এই ফর্মটা এই ওয়াইফ অনুযায়ী ফিল আপ হবে, ইনি হচ্ছে বেনিফিশিয়ারি, ঠিক আছে। তাহলে আমরা বাবাকে এখানে পরিবারের প্রধান রাখছি। তাহলে এখানে বলছে এন্টার ফুল নেম, তাহলে এখানে বাবার ফুল নেম লিখতে হবে। আর যা কিছু ফিল আপ করবে সমস্ত কিছু বড় হাতের অক্ষরে এখানে ফিল আপ করবে ইংলিশে। তাহলে বাবার প্রথম নাম এবং পদবি, ঠিক আছে। অবশ্যই আধার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য ফিল আপ করতে হবে, মানে আধার কার্ড অনুযায়ী বাবার নামের যা বানান আছে সেটা দিতে হবে। এবার বলা আছে ডেট অফ বার্থ হেড অফ দ্য ফ্যামিলি, যাকে আমরা পরিবারের প্রধান রেখেছি তার জন্ম তারিখ লিখতে হবে, ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে। তাহলে বাবার জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী। তাহলে আমি এখানে জাস্ট একটা ইনফরমেশন ফিল আপ করে দিলাম যে এটা হচ্ছে আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ, ঠিক আছে। এবার জেন্ডার অফ হেড অফ ফ্যামিলি, এই যে পরিবারের প্রধান তার জেন্ডার কি, সে হচ্ছে মেল, তাই এখানে মেল অপশনে টিক মার্ক করলাম। আধার অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান যাকে রেখেছি তার যে 12 সংখ্যার আধার নাম্বার সেটা এখানে লিখে দিতে হবে পরপর, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এখানে যে ইনস্ট্রাকশন, এই সমস্ত ঘরে কিছু ফিল আপ করবে না, কারণ ইনস্ট্রাকশন মানে গাইডলাইন দেওয়া, এটা পড়ে পড়ে ফিল আপ করতে বলেছে। যেগুলো ফাঁকা আছে বক্স কিছু দরকার নেই, এবং এখানে মার্ক ইফ ট্রু, অর্থাৎ এখানে টিক মার্ক করতে পারো এরকম করে যদি প্রয়োজন মনে করো, এটা কোনো ব্যাপার নাই। হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড, যদি তোমার কাছে ডিজিটাল রেশন কার্ড থাকে, প্লাস্টিক রেশন কার্ড যেমন SPHH, PHH, AY, তাহলে আছে কিনা তার আইডি এখানে লিখতে হবে। তাহলে মনে করো আমার কাছে SPHH কার্ড আছে, তাহলে SPHH দিয়ে এবার কার্ডের আইডি রেশন কার্ডেই পেয়ে যাবে, ঠিক আছে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, পরিবারে কজন আছে, আমরা এখানে 3 জনকে নিয়ে ফর্ম ফিল আপ করছি তাই 3 লিখবো। এবার অ্যাড্রেসটা কার, এই হেড অফ দ্য ফ্যামিলি তার অ্যাড্রেস। তাহলে প্রথমে এখানে হবে ভিলেজ, তারপরে এখানে হবে পোস্ট, তারপরে এখানে হবে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট এবং স্টেট ওয়েস্ট বেঙ্গলি, তাই এটা লিখলাম না, এবং এখানে পিনকোড। তাহলে ভিলেজ থেকে শুরু করে পিনকোড পর্যন্ত দিয়ে দেবো, এবং অবশ্যই এই অ্যাড্রেসটা স্থায়ী ঠিকানা হবে, পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে আছে 8 নম্বরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কার কন্ট্যাক্ট নাম্বার হবে, পরিবারের যে প্রধান তার কন্ট্যাক্ট নাম্বার হবে, এবং আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা দেবে। তাহলে আমি এখানে পরিবারের প্রধানকে রেখেছি, বাবাকে, ফাদারকে রেখেছি, তাহলে ফাদারের সেই নাম্বারটা দেবো যেটা বাবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। তাহলে 10 সংখ্যার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে যেটা তোমার বাবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে। 9 নম্বরে আমাকে আমার ফ্যামিলি মেম্বারদের তথ্য দিতে হবে। কি কি তথ্য চাইছে, নাম, জন্ম তারিখ, তার জেন্ডার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, এবং তার আধার। তাহলে পরিবারের আমরা 3 জনকে নিয়ে এখানে যেহেতু ফর্মটা ফিল আপ করছি, তাহলে 3 জনের সমস্ত তথ্য দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম এখানে লিখতে হবে। তাহলে আমি রেখেছি বাবাকে, তাহলে এখানে আমি লিখবো আমার বাবার পুরো নাম, ঠিক আছে। লেখার পরে এইবার আসবে মেম্বার 1 এর নাম। মেম্বার 1 আমি কাকে রাখছি এগুলো মনে রাখবে। মেম্বার 1 এখানে যাকে রাখবে পরের পেজে মেম্বার 1 সেই হিসাবেই সিরিয়াল ওয়াইজ রাখবে, ঠিক আছে, উল্টো পাল্টা করা যাবে না। তাহলে মেম্বার 1 এ নামে আমি আমার রাখছি মাকে, তাহলে আমি দিলাম মাদার, তারপরে ফুল নেম, তাহলে নাম ও পদবি, ঠিক আছে। মায়ের এখানে জন্ম তারিখ দিতে হবে। মায়ের জেন্ডার কি, ফিমেল,
তাহলে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, মায়ের সঙ্গে পরিবারের প্রধান যাকে রেখেছিলাম বাবাকে, তার সম্পর্ক কি? ওয়াইফ এবং হাজবেন্ড, তো আমি এখানে সিম্পলি ওয়াইফ রাখলাম। এইবার মায়ের আধার কার্ড, সেই আধার কার্ডের 12 সংখ্যার আধার কার্ড, এখানে নাম্বারটা লিখে দিতে হবে। এইবার এখানে মেম্বার টু তে আমি রাখবো ডটারকে, কারণ আমার হেড অফ দ্য ফ্যামিলি বাবা, মেম্বার 1 মা এবং মেম্বার 2 ডটার। তাহলে এখানে যে ডটার আছে তার ফুল নেম, নাম ও পদবি লিখতে হবে। ঠিক আছে, তাহলে নাম লিখলাম, তার ডটারের জন্ম তারিখ এখানে লিখতে হবে। এইবার ডটারের জেন্ডার সেটা অবশ্যই ফিমেল হবে। এবার রিলেশন কি আছে, তাহলে রিলেশন হচ্ছে ডটার এবং ফাদার, তো ডটার লিখলাম। আর ডটারের কন্যার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে লিখতে হবে। এবার এখানে বলেছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এই যে পরিবারের সদস্যগুলো আমি লিখলাম, এইখানে কোন ব্যক্তি বা কোন মহিলাটা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে তার নামের পাশে টিক মার্ক দাও। যেমন এখানে ফাদার নেম, সে তো পুরুষ, সে অ্যাপ্লাই করতে পারবে না, তাই এখানে টিক মার্ক দেবো না। এবার যে মেম্বার 1 মা, সে কি আবেদন করছে? যদি তার আবেদন হয়, এই ফর্মটা যদি তার নামে জমা হয়, তাহলে আমি তার পাশে টিক মার্ক করবো, তার মানে অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা মায়ের জন্য ফিল আপ করছি। এবার সে যদি মা অ্যাপ্লাই না করে, যদি ডটার করতো, তাহলে ডটারের পাশে টিক মার্ক করতাম, তার কারণ এই ফর্মটা আমি ডটারের জন্য ফিল আপ করছি। এবার ধরো মা, সেও লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই করতে পারবে, কারণ তার বয়স 25 থেকে 60-এর মধ্যে। আবার যে ডটার, সেও অ্যাপ্লাই করতে পারবে, তার বয়স 25 থেকে 60-এর মধ্যে। তাহলে দুটো ফর্ম লাগবে, মায়ের জন্য একটা সেপারেট ফর্ম হবে, ডটারের জন্য সেপারেট ফর্ম হবে। একটা ফর্মে কিন্তু দুটোতে টিক মার্ক করবে না, মায়ের জন্য আলাদা ফর্ম, ডটারের জন্য আলাদা ফর্ম। মায়েরটা যখন ফিল আপ করবে মায়ের পাশে টিক মার্ক হবে, ডটারের যে ফর্মটা হবে সেটা ডটারের পাশে টিক মার্ক হবে। তো এখানে আমরা মনে করো মায়ের জন্য অ্যাপ্লাই করছি, তাই এখানে ইয়েস করব। তার মানে এই ফর্মটা যে মা রয়েছে বা মেম্বার 1 রয়েছে, সেই মহিলার নামে অ্যাপ্লিকেশন হলো। এরপর এখানে বলা আছে ফর চিলড্রেন বিলো 5 ইয়ার্স, এখানে যে সমস্ত শিশু আছে তোমার ফ্যামিলিতে যার বয়স 5 বছরের কম, তাদেরকেও এই মেম্বার 3 মেম্বার 4 এ অ্যাড করতে হবে। ঠিক আছে, কিন্তু তাদের আধার কার্ডের নাম্বারের জায়গায় NA লিখবে, কারণ 5 বছরের কম শিশুদের আধার কার্ড হয় না। তাহলে মনে করো তোমার বাড়িতে চিলড্রেন আছে, তাহলে নাম্বার 3 মানে মেম্বার 3 তে আমি চিলড্রেনের পুরো নাম লিখলাম অ্যাজ এ মেম্বার, তার নাম লিখলাম, তার মনে করো এখানে জন্ম তারিখ লিখলাম, এবং তার এখানে জেন্ডার লিখলাম, সে শিশু কন্যা নাকি পুরুষ কন্যা সেটা লিখলাম, সরি পুরুষ। এরপরে তার এখানে আমি লিখবো মনে করো সান বা এখানে ডটার, লেখার পরে তার আধার নাম্বার লিখবো না। এবার যদি আরো মেম্বার থাকে তোমার ফ্যামিলিতে, তাহলে আমি হাইয়েস্ট 5টা একটা ফ্যামিলিতে অ্যাড করতে পারি। এবার এখানে ফ্যামিলি কাদেরকে ধরবো সেটারও একটা ডেস্টিনেশন বা সেটারও একটা নির্দিষ্ট করে বলা আছে, যে তোমার বাড়িতে একটা হাঁড়িতে যত লোকের রান্না হয় সেগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বার। মনে করো আমার বাড়িতে 3 জন আছে, 3 জনই কিন্তু একই হাঁড়িতে রান্না হয়, তাহলে 3টে আমার ফ্যামিলি মেম্বার। এবার কারো বাড়িতে বাবা আছে এবং তার সঙ্গে সান আছে, এবার সান আলাদা, মানে সন্তান আলাদা, তার ছেলে আলাদা, তার আলাদা হাঁড়ি, আবার বাবা আলাদা, তার আলাদা হাঁড়ি। তাহলে এখানে দুটো ফ্যামিলি হয়ে যাবে, দুটো ফর্ম তুলতে হবে। ঠিক আছে, এইবার আছে 10 নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হয়েছে পরিবারের প্রধান সহ যতগুলো অ্যাডাল্ট মেম্বার তোমার ফ্যামিলিতে আছে প্রত্যেকের। তাহলে এখানে পরিবারের যে প্রধান তার ব্যাংকের নাম কি? মনে করো SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পরিবারের প্রধানের অ্যাকাউন্ট রয়েছে। এবার এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমাকে লিখতে হবে। তারপরে স্টেট ব্যাংকের যেই ব্রাঞ্চে বই আছে সেই ব্রাঞ্চের এখানে কি করতে হবে? IFSC কোড লিখতে হবে। তাহলে পরিবারের প্রধানেরটা কিন্তু আমার এই অবধি কমপ্লিট হয়ে গেছে। এইবার মেম্বার 1 এ আমরা কাকে রেখেছিলাম? আবেদনকারীকে, যে আবেদন করছে মাদার, তাকে রেখেছিলাম। তাহলে মেম্বার 1 এও কিন্তু আমি কার ব্যাংকে ডিটেল দেবো? যেই ব্যাংকটা যার নামে আবেদন করছি সেই আবেদনকারী যে অন্নপূর্ণা ভান্ডার পাবে তার ব্যাংকে ঢুকবে, এবং সেই ব্যাংকে কি লিঙ্ক থাকা চাই? আধার কার্ড এবং ডিবিটি। তাহলে এখানে আবেদনকারীর এমন একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো সেখানে ব্যাংকে আধার কার্ড লিঙ্ক আছে প্লাস ডিবিটি করা আছে। তাহলে মেম্বার 1 আমাদের হচ্ছে আবেদনকারিনী, তার মনে করো ইন্ডিয়ান ব্যাংক লিখলাম, ইন্ডিয়ান ব্যাংক, তার এখানে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। তাহলে তার এখানে ডিবিটি লিঙ্ক থাকা চাই। এবার তার ওই ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার খুব ভালো করে দেবে, কারণ এখানেই টাকা ঢুকবে। এবার সেই ইন্ডিয়ান ব্যাংকের এখানে কি করতে হবে? IFSC কোড লিখতে হবে। তাহলে মেম্বার 1 কমপ্লিট। এবার মেম্বার 2 যে ডটার, তার কোন ব্যাংকে বই আছে? মনে করো ইউকো ব্যাংক লিখলাম, তাহলে ইউকো ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে IFSC কোড। এবার যদি মেম্বার 3 থাকে, মেম্বার 4 থাকে, তাহলে তার ডিটেল অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে হবে। এখানে দেখো বলা আছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট, অর্থাৎ যার নামে আবেদন করছো সেই আবেদনকারীর যেই ব্যাংক অ্যাকাউন্ট দেবে সেই ব্যাংকের ডিবিটি থাকা চাই, আধার লিঙ্ক থাকা চাই অন্নপূর্ণার জন্য টাকাটা ক্রেডিট হওয়ার জন্য। তো ভালোভাবে ফিল আপ করতে হবে। এরপরে ভোটার কার্ড চেয়েছে পরিবারের প্রধান সহ সমস্ত অ্যাডাল্ট মেম্বারদের। তাহলে পরিবারের যে প্রধান তার এখানে ভোটার যে নাম্বার আছে সেটা এখানে কিন্তু
লিখতে হবে। এবার এসি মানে বিধানসভা নেম এবং পার্ট নম্বর বা অংশ নেম লিখতে হবে। এটা ভোটার কার্ডে পাবে না, তুমি ভোটার পোর্টাল থেকে ই এপিক ডাউনলোড করো। ই এপিক ডাউনলোড করলে সেইখানে এই এসি মানে বিধানসভা ক্ষেত্রের নাম আর পার্ট নাম্বার দেওয়া থাকে। মনে করো আমার ক্ষেত্রে হাবড়া আর পার্ট নাম্বার 85, তাহলে এরকম দিতে হবে। এবার আবার যে মেম্বার 1 দেখেছিলাম যে আবেদন করছে অন্নপূর্ণা যোজনার জন্য, তার ভোটার কার্ডের এখানে নাম্বার লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্র লিখলাম হাবড়া এবং পার্ট নাম্বার লিখলাম 85। এবার মেম্বার 2 যে ডটার ছিল তার ভোটার নাম্বার, তার এসি নাম এবং তার পার্ট নাম্বার, তাহলে এটা আমার কমপ্লিট। এইবার এখানে আছে ক্যাটাগরি কাস্ট। এখানে বিভিন্ন ধরনের কাস্ট আছে, আমি জেনারেল তাই আমি ইউআরএ টিক মার্ক করলাম। ভালো করে দেখবে, এখানে বলা আছে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে যেই কাস্ট সার্টিফিকেট আছে সেখানে টিক মার্ক করবে। যদি এসসি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে টিক মার্ক করবে, এসটি থাকলে এখানে। এবার অনেকে আছো যারা এসসি এবং এসটি কাস্ট কিন্তু সার্টিফিকেট নেই, তারা কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়বে। তারপরে বি নাম্বারে আছে রেশন কার্ড এবং ফুড সাবসিডির তথ্য। তোমার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আমার এসপিএইচএইচ রেশন কার্ড আছে, তাই আমি এখানে ইয়েস টিক মার্ক করলাম। এবার বলা আছে যদি রেশন কার্ড থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে কোন ধরনের কোন ক্যাটাগরির কার্ড আছে? আমার আছে এসপিএইচএইচ। এর বলা আছে ওয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ। রেশন দোকান থেকে তোমার পরিবার কি মাসিক রেশন তোলে? তো তোলে, তাই আমি এখানে ইয়েস করলাম। এবার সি নাম্বার আছে অ্যাসেট মানে তোমার সম্পত্তি। হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুম? তোমার পরিবারের 3-এর বেশি পাকা ঘর আছে কিনা? একটা ফ্যামিলিতে আমরা যখন যেমন এখানে আবেদন করছি 3 জনের মেম্বারকে, এবার ওই 3 জনের মেম্বারের যে বাড়িতে থাকে সেই বাড়িতে কি 3টে পাকা ঘর আছে? নেই, একটাই বা 2টো পাকা ঘর আছে ছাদ দেওয়া, তাই আমি এখানে নো করলাম। যদি 3টে থাকে বা তার বেশি থাকে তাহলে ইয়েস করবে। 2 নাম্বার আছে ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড? তোমার ফ্যামিলিতে কোনো জমি আছে কিনা? তো জমি আছে, আমি ইয়েস করলাম। জমি যদি থাকে তাহলে জমির কি কি ডকুমেন্ট লাগবে দেখো, এখানে যা বলা আছে প্রত্যেকটা ডকুমেন্টই লাগবে। জমির রেজিস্ট্রেশন রেকর্ড, মিউটেশনের কপি, লেটেস্ট আরওআর, ল্যান্ড রেকর্ড, তার সঙ্গে ডেট অফ আপডেশন অফ আরওআর, এই প্রত্যেকটা ডকুমেন্ট লাগবে। এইবার আছে 3 নম্বরে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার ইন ডেসিমেল। ডেসিমেল মানে শতকে, শতকে মোট কত জমি আছে তোমার ফ্যামিলি মেম্বারদের। তো 3 জনের ফ্যামিলিতে 3 জন আছে, 3 জনের মিলিয়ে মোট কত ডেসিমেল জমি আছে মানে শতকে। তো আমি এখানে মনে করলাম যে 4 শতক জমি আছে, তাহলে আমি 4 ডেসিমেল লিখলাম। মনে করো এখানে যে বাবা রেখেছিলাম তার 2 শতক আছে, যে মাকে রেখেছিলাম যে আবেদনকারী তার নামে 1 শতক আছে, এবং এখানে যে কন্যাকে রেখেছিলাম তার নামে 1 শতক আছে। তাহলে 2 আর 3 আর 4, তাহলে 4 শতক লিখেছি। এবার যদি কাঠাতে বা বিঘাতে জমি থাকে তাহলে সেটাকে ডেসিমেল বা শতকে কনভার্ট করে নেবে গুগলে গিয়ে, ঠিক আছে। এবার এখানে বলা আছে রেজিস্ট্রেশন রেকর্ড লাগবে জমির এবং লেটেস্ট আরওআর ল্যান্ড রেকর্ড লাগবে। যার যার নামে জমি আছে তার প্রত্যেকের ডকুমেন্ট লাগবে। যদি বাবার নামে জমি থাকে তাহলে বাবার সব ডকুমেন্ট লাগবে জমির, মায়ের নামে জমি থাকলে মায়ের সব ডকুমেন্ট লাগবে। তাহলে অনেক প্রচুর ডকুমেন্ট এখানে চেয়েছে। 4 নাম্বার আছে ভেহিক্যাল, গাড়ি। তোমার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বারের, যেহেতু 3 জনকে রেখেছি বাবা মা কন্যা, এই 3 জনের মধ্যে কারোর পার্সোনাল গাড়ি আছে কিনা 4 চাকার? 2 চাকার থাকলে কোনো অসুবিধা নেই। নন কমার্শিয়াল মানে অবাণিজ্যিক মানে পার্সোনাল 4 চাকার গাড়ি আছে কি? নেই, তাহলে নো লিখলাম। যদি থাকতো তাহলে ইয়েসে টিক মার্ক করতে। সেক্ষেত্রে নাম্বার অফ ভেহিকেল, কতগুলো গাড়ি আছে, একটা আছে, 2টো আছে নাকি 3টে আছে সেটা লিখতে হতো, এবং সেই গাড়ির যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখতে হতো। এখান থেকে বলা আছে কার, জিপ, ট্রাক্টর, এগুলো কিন্তু মডেল নাম্বার লিখতে হবে যদি এর মধ্যে যে কোনো একটা থাকে। ওকে, এবার বলা আছে স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফ্যামিলি মেম্বার ওয়াইজ। অর্থাৎ ফ্যামিলিতে 3 জন মেম্বার আছে, 3 জন মেম্বারের কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা সরকারি বা বেসরকারি। তাহলে যে এখানে আছে কিনা লিখবে, আমার নেই তাই আমি নোতে ক্লিক করব। এবার যাদের আছে তারা এখানে ইয়েসে টিক মার্ক করবে। এবার যে পরিবারের প্রধান তার হেলথ ইন্স্যুরেন্সের কি অবস্থা সেটা দেখি। সে কি গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে? তো আমি প্রাইভেটে টিক মার্ক করলাম। এবার প্রিমিয়াম মানে কত টাকার মোট হেলথ ইন্স্যুরেন্স আছে এই পরিবারের প্রধান বা বাবার নামে। মনে করো এখানে 10 লাখ আছে, আমি এখানে লিখলাম 10 লাখের হেলথ ইন্স্যুরেন্স আছে প্রাইভেট। সাম অ্যাসওয়ার্ড মানে কত টাকা প্রিমিয়াম দেয়, মান্থলি দেয়, বছরে দেয় নাকি ইয়ারলি দেয়। তো 3 মাস অন্তর অন্তর মনে করো 5,000 টাকা দেয়, তো 5,000 টাকা এখানে লিখবো কোয়ার্টারলি, ঠিক আছে। এবার মেম্বার 1 মানে মাতা যার নামে আবেদন হচ্ছে, তার নামে কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে? তাহলে মনে করো তার নামে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে, তার নামে মনে করো 5 লাখের একটা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, এবং কত টাকা সে দেয় মনে করো 2,000 টাকা সে এখানে আমি ধরছি যে বছরে দেয়, তাহলে আমি এখানে লিখবো ইয়ারলি। এইবার যে মেম্বার 2 সে হচ্ছে কন্যা, তার গভর্নমেন্ট নাকি প্রাইভেট? মনে করো সে সরকারি চাকরি করে, তার মেয়ে, তাহলে গভর্নমেন্ট আছে,
প্রিমিয়াম কত টাকা, মনে করো আমি এখানে লিখলাম 50 লাখ, ঠিক আছে। এইবার তার সাম এসুরের কত টাকা যাচ্ছে মাসে, মনে করো আমি এখানে লিখলাম 5,000 টাকা, আর এখানে লিখলাম মান্থলি, ঠিক আছে। এবার যাদের নেই এই হেলথ ইন্স্যুরেন্স তারা সিম্পলি নোতে টিক মার্ক করবে, তাহলে কিছু ফিল আপ করতে হবে না তার। এইবার ডিতে আছে ইনকাম, মানে তোমার আয় কত, আর প্রফেশন মানে তুমি কি কাজ করো, পেশা কি। 1 নম্বরে আছে ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। তোমার ফ্যামিলিতে যে মেম্বার আছে সেই মেম্বারের মধ্যে কেউ কি ইনকাম ট্যাক্স দেয় অথবা প্রফেশনাল কোনো ট্যাক্স দেয়, তো দেয় না, আমি এখানে নো করব। যদি দিত তাহলে ইয়েস করতে। প্যান কার্ড আছে কিনা তোমার সমস্ত ফ্যামিলি মেম্বারের, তো এখানে ইয়েস আছে। যে হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে কি করতে হবে, আগে তার নাম লিখতে হবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি লিখেছিলাম বাবাকে, তাহলে বাবার পুরো নাম লিখবো এবং বাবার প্যান নাম্বার লিখবো। মেম্বার 1-এ আমি রেখেছিলাম মাকে, তাহলে মায়ের এখানে আমি পুরো নাম লিখবো এবং মায়ের প্যান নাম্বার লিখবো। মেম্বার 2-তে আমি রেখেছি ডটারকে, তাহলে আমি ডটারের ফুল নাম লিখবো মেম্বার 2-তে এবং ডটারের প্যান নাম্বার এখানে লিখবো। 3 নম্বরে চলে আসবো নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে তোমার পরিবারের ফ্যামিলি মেম্বার কে কোন কাজ করে, কোন কর্মসংস্থান বা কোন কাজের সঙ্গে যুক্ত, কোন কাজ করে মেন ইনকামটা আসে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান, তার নাম লিখতে হবে। তো মনে করো আমি এখানে বাবা, তার পুরো নাম এখানে লিখবো। এবার সে গভর্নমেন্ট সেক্টর মানে সরকারি চাকরিজীবী, তাহলে এখানে টিকমার্ক করবে। স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, প্রাইভেট কোম্পানিতে মান্থলি স্যালারিতে কাজ করে, তাহলে এখানে টিকমার্ক করবে। ফর্মাল সেক্টর যেমন সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজে কোনো কাজ করে, যেমন ফ্রিল্যান্সার, যেমন ইউটিউবার। এন্টারপ্রেনিউর মানে তার কোনো নিজের ব্যবসা আছে, স্টার্ট আপ আছে। বিজনেস মানে সে কোনো ব্যবসা করে, মুদির দোকান চালায়, ফলের ব্যবসা করে, যে কোনো বিজনেস হলে। আর প্রপাইটার মানে সে কোনো কোম্পানির মালিক, ঠিক আছে, তাহলে এখানে টিকমার্ক। এরপরে একটা আছে পার্ট টাইম যদি কোনো জব করে, তাহলে এখানে টিকমার্ক। সে যদি ইনফর্মাল সেক্টরে কাজ করে, যেমন সেলফ এমপ্লয়েড হতে পারে, আর্টিসান, ক্রাফটসম্যান, ফার্মার, তাহলে এখানে টিকমার্ক। মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক হলে, অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, ডেইলি লেবার, তাহলে এখানে। আনএমপ্লয় মানে কোনো কাজ করে না, তাহলে এখানে। আর আদার্স মানে এতগুলো ক্যাটাগরির মধ্যে তোমার বাবা একটাতেও পড়ছে না, অন্য কোনো কাজ করে, তাহলে এখানে। তাহলে আমি এখানে এই স্যালারিড ইন প্রাইভেট সেক্টর এটাতেও দিতে পারি। মনে করো আমার বাবা সরকারি চাকরি করে, আমি এখানে টিকমার্ক করলাম যে গভর্নমেন্ট সেক্টর। এবার অনেকে প্রশ্ন করে যে গভর্নমেন্ট যদি জব করে স্বামী, তাহলে স্ত্রী কি টাকা পাবে? একদম পাবে, কোনো অসুবিধা নেই। এবার আছে মেম্বার 1, মেম্বার 1 মানে যে আবেদন করছে, তাহলে এখানে ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফের নাম বা মায়ের নাম দেবো আমার, তাহলে ওয়াইফ আবেদন করছে। এবার আমার মা বা যে ওয়াইফ যার নামে আবেদনটা হচ্ছে সে কি কাজ করছে, সে হাউস ওয়াইফ, সে কোনো কাজ করে না, তাই আমি আনএমপ্লয়েড টিকমার্ক করলাম। এরপরে মেম্বার 2 মানে ডটার অর্থাৎ মেম্বার 3, সে কি কাজ করে, সেও কিন্তু পার্ট টাইম মনে করো টিউশন পড়ায়, তাহলে পার্ট টাইম জবের মধ্যে করছে সেটাও দিতে পারি, বা আদার্স এর মধ্যে করছে সেটাও আমি দিতে পারি। তাহলে আমাদের এখানে এটা কমপ্লিট হয়ে গেল, টিকমার্ক হয়ে গেল। এইবার আছে প্রোভাইড নেসেসারি সাপোর্টিং ডকুমেন্ট ইফ অ্যাভেলেবল সেলফ ডিক্লারেশন, অর্থাৎ তোমার বাবা সরকারি চাকরি করলে তার সরকারি যে চাকরি করছে তার ডকুমেন্ট প্রুফ জমা দিতে হবে, ঠিক আছে, এটাও কিন্তু চাওয়া হয়েছে, মানে গোষ্ঠীর তথ্য এখানে দিতে হবে, তার সঙ্গে ডকুমেন্টও দিতে হবে। এরপর আছে নাম্বার অফ ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যান্ড নাম্বার অফ ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার। পরিবারের কজন তোমার পড়াশোনা জানে, মানে শিক্ষিত কজন সেটা লিখতে হবে, আর কজন পড়াশোনা জানে না সেটা লিখতে হবে। তো আমি যেহেতু 3 জনকে নিয়ে ফর্মটা ফিল আপ করছি, তাহলে আমার এখানে পরিবারের 3 জনই শিক্ষিত সেটা দিলাম। যদি আমার পরিবারের আমি 5 জনকে ফিল আপ করতাম, তাহলে 5 জনের মধ্যে 2 জন যদি শিক্ষিত হতো, তাহলে আমি এখানে লিখতাম 2, এবং 5 জনের মধ্যে যদি 1 জন বা 3 জন অশিক্ষিত হতো, তাহলে এখানে লিখতাম 3। এইবার এখানে তার অবস্থা লিখতে হবে, কে শিক্ষিত কে অশিক্ষিত, কার কতটা কোয়ালিফিকেশন সেটাও লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি আমি কাকে রেখেছি, ফাদারকে রেখেছি, তাহলে এখানে আমার ফাদারের পুরো নাম ও পদবি সেটা লিখতে হবে এবং বড় হাতের অক্ষরে। সে লিটারেট, পড়াশোনা জানে, এবং তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, আমি এখানে লিখবো যে সে গ্রাজুয়েট। এরপরে মেম্বার 1 মানে মা যার নামে আবেদন হচ্ছে, তাহলে এখানে হবে মায়ের নাম, তারপরে সে শিক্ষিত এবং সে কোন কোয়ালিফিকেশন, আমি লিখলাম যে 12 পাস। এবার মেম্বার 2 মানে কন্যা, তার পুরো নাম, সে লিটারেট, তার কোয়ালিফিকেশন কি, আমি মনে করো সে MBA পাস, তো আমি লিখলাম MBA। তাহলে আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সমস্ত অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ যারা 18 বছরের প্লাস তার ডিটেল লিখতে হবে, শিশুদের ডিটেল এখানে লিখতে হবে না। 5 নাম্বার আছে ইজ এনি মেম্বার এ ফর্মার কারেন্ট হোল্ডার ইফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মানে কোন সাংবিধানিক পোস্টে আছে সে, কোন মিনিস্টার কি, কোন এমপি কি, কোন MLA কি, কোন আরবান লোকাল বডি মানে পঞ্চায়েত বা লোকাল বডিতে কাজ করে পঞ্চায়েতের মেম্বার, তোমার ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে? তো নেই, আমি এখানে করলাম। যদি থাকতো তাহলে ইয়েস করতে, এবং সে কোন পজিশনে আছে এবং তার মেম্বারের নাম্বার এখানে দিতে হতো, এবং তার সাপোর্টিং ডকুমেন্ট অথবা সেলফ ডিক্লারেশন সেটাও দিতে হতো ডকুমেন্ট। 6 নাম্বার আছে ইজ এনি মেম্বার এ গভর্নমেন্ট পেনশনার, তোমার ফ্যামিলির কেউ গভর্নমেন্ট পেনশন পায় কিনা। তো এখানে আমি বাবাকে গভর্নমেন্ট চাকরি দিয়েছিলাম,
তাহলে সে পায়, ইয়েস করলাম। এইবার তার পেনশনের যে নাম্বার হয় সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং পেনশন স্লিপটাও আমাকে ডকুমেন্টেড জেরক্স করে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে। ইজ এনি মেম্বার রেজিস্টার আন্ডার জিএসটি, পরিবারের এমন কেউ কোনো ব্যবসা করে যেটা জিএসটি সে নিয়মিত সরকারকে দেয়, করে না, তাই এনও দিলাম। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইন আইএনআর, অর্থাৎ তোমার পরিবারের প্রত্যেকের ফ্যামিলিতে প্রত্যেক মেম্বার কত টাকা মোট আয় করে। তো আমার ফ্যামিলিতে 3 জন মেম্বার, 1 নম্বরে বাবা, 2 নম্বরে হচ্ছে মা, 3 নম্বরে হচ্ছে ডটার। এবার বাবা মনে করো মাসে আমার ইনকাম করে 50,000, মা ইনকাম করে মাসে 5,000, আর ডটার ইনকাম করে মাসে 10,000। তাহলে এটা হচ্ছে পার মান্থে ইনকাম। তাহলে মান্থটা যোগ করি, বাবা 50, মা 5, 55 এবং ডটার 10, তাহলে 65,000 টোটাল আমার ফ্যামিলিতে 3 জন মেম্বারের টোটাল ইনকাম 65,000। তাহলে 65 কে আমার 12 দিয়ে গুণ করতে হবে ফ্যামিলি ইয়ারে বের করার জন্য। তাহলে 12 ইন্টু 65, তাহলে টোটাল ইনকাম হচ্ছে এখানে আমার ফ্যামিলির সব মিলিয়ে 7,80,000। তাহলে সেটা এখানে লিখতে হবে যে 7,80,000 টোটাল ইনকাম সংখ্যায় লিখতে হবে। তাহলে তোমার পরিবারের প্রত্যেকে যতগুলো তুমি মেম্বারদের এই ফর্মে অ্যাড করেছো প্রত্যেকের ইনকাম যোগ করবে, প্রথমে মাসে বের করবে, তারপরে 12 দিয়ে গুণ করে ইয়ার বা বছরে বের করবে, সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এবার অন্যান্য ডকুমেন্ট, প্রথমে বলা আছে সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি আছে তোমার পরিবারের। প্রথমে আছে পরিবারের যে প্রধান, তাকে আমি লিখেছিলাম বাবা, তাহলে এখানে বাবার আমি নাম লিখবো। লেখার পরে বাবা কি আমার সিএ তে অ্যাপ্লাই করেছে, তো করেনি, আমি নট অ্যাপ্লিকেবল এখানে দেবো। একইভাবে মেম্বার 1 এ আমি রেখেছিলাম মাকে, মাও সিএ তে অ্যাপ্লাই করেনি, আমি নট অ্যাপ্লিকেবল দিলাম। মেম্বার 2 তে আমি রেখেছিলাম ডটারকে, তাহলে ডটার কি অ্যাপ্লাই করেছে সিএ তে, করেনি, তাহলে আমি নট অ্যাপ্লিকেবল এটা দিলাম। এবার কথা হচ্ছে যদি অ্যাপ্লাই করে থাকতো তাহলে অ্যাপ্লাইড ইফ ইয়েস অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন করেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, তাহলে এখানে টিকমার্ক করে অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হতো। যদি সিএ ইস্যু হয়ে যায়, অ্যাপ্লিকেশন করার পরে ইস্যু হয়ে যায়, ইস্যু হয়ে গেলে সার্টিফিকেট নাম্বার দেবে, তাহলে এইখানে টিকমার্ক করে তার সার্টিফিকেট নাম্বারটা আমাকে লিখতে হতো। তাহলে এই ক্ষেত্রে তোমার যেটা প্রযোজ্য তুমি সেটা করবে। এইবার আছে তোমার ফ্যামিলিতে কেউ কেসিসি কার্ড, কেসিসি এআরডি কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড এমজেসিসি বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাই কিনা। তো যে হেড অফ দ্য ফ্যামিলি সেখানে নাম লিখতে হবে যে বাবার নাম, তাহলে ফাদার্স নেম। সে যদি পায় তাহলে সেই আইডিটা লিখতে হবে এবং কত তারিখে ইস্যু হয়েছিল কার্ডটা সেটা লিখতে হবে। যেহেতু কিছু পাই না তাহলে এগুলো তুমি কিচ্ছু ফিল আপ করবে না, কোনো প্রকার দরকার নেই ফিল আপ করার। এইবার এসআইআর 2026 সালে যদি তোমার নাম ডিলেট হয়ে যায় তাহলে ফিল আপ করতে হবে এখানে। আর যদি ডিলেট না হয় তাহলে প্রথমে বাবার নাম লিখবে, পরিবারের প্রধানের নাম লিখলাম এখানে নট অ্যাপ্লিকেবল। এবার মায়ের নাম লিখলাম এখানে নট অ্যাপ্লিকেবল। মেম্বার 2 তে ডটার নট অ্যাপ্লিকেবল। মনে করো এখানে কেউ এসআইআর এ তার নাম ডিলেট হয়ে গেছে, সে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে, কেস পেন্ডিং আছে, তাহলে তার কি হবে? তাহলে তাকে করতে হবে কি, সে অ্যাপ্লাই করেছিল কিন্তু ট্রাইব্যুনালে পেন্ডিং নেই, অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে নো। তার মানে সে কি করেছে, এসআইআর এ নাম ডিলেট হয়েছে, পেন্ডিং এ নেই তার নাম, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরে তাই নো দিয়েছে। এবার ধরো আরেকটা দেখাচ্ছি, মনে করো সে এসআইআর এ নাম ডিলেট হয়ে গেছে, অ্যাপ্লাই করেছে এবং ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, তাহলে তাকে ইয়েস লিখতে হতো এবং পেন্ডিং আছে তার সে পেন্ডিং এর কেস নাম্বার এখানে লিখতে হতো। তাহলে তোমার যেরকম প্রযোজ্য হবে সেটা লিখবে। এবার দেখো সোশ্যাল স্ট্যাটাস মানে সামাজিক অবস্থা এবং ডিপেন্ডেন্ট মানে পরিবারে কতজন ডিপেন্ডেন্ট আছে। ডিটেল অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, পরিবারের সেই সমস্ত শিশুদের তথ্য দিতে হবে এবং তারা কোন স্কুলে যাচ্ছে বর্তমানে সেটা এখানে দিতে হবে, তারা কোন ক্লাসে কোন শ্রেণীতে পড়ছে সেটা দিতে হবে। তাহলে মেম্বার নাম্বার, নেম অফ চাইল্ড নাম্বার 1 অর্থাৎ শিশুর নাম। তো মনে করো আমি এখানে শিশু চাইল্ড 1 কে রাখলাম যে রাহুল রায়, তার গ্রেড কোন ক্লাসে পড়ছে, মনে করো সে পড়ছে ক্লাস 3 তে এবং কোন স্কুলে পড়ছে, তাহলে এখানে আমাকে স্কুল নাম দিতে হবে, তাহলে তুমি এখানে স্কুল নেমটা দিয়ে দাও। তারপরে স্কুলের টাইপটা কি, সেটা কি গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এইডেড স্কুল বা স্পন্সার্ড স্কুল, সে সরকারি স্কুলে পড়ে তাই এটা দিলাম। এবার চলে আসো নাম্বার চাইল্ড 2, তাহলে এখানে আমি মনে করো শিশুর তার নাম ও পদবি দিয়ে দিলাম। এবার সে কোন ক্লাসে পড়ছে, ক্লাস 5 এ পড়ছে, স্কুলের নাম এখানে আমি দিয়ে দিলাম এবং সে পড়ছে প্রাইভেট স্কুলে। এইবার আমার ফ্যামিলিতে আরো যদি শিশু থাকে সেই হিসাবে ফিল আপ করবে যে সে সরকারি স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, নাকি মাদ্রাসা রেকগনাইজ মাদ্রাসা, নাকি অন্যান্য মাদ্রাসা, নাকি অন্যান্য, সেই হিসাবে ফিল আপ করতে করতে যাবে। এইবার দেখো বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম অর্থাৎ সরকারি স্কিমের সুযোগ সুবিধা বর্তমানে কি কি পাচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার সেটা এখানে লিখতে হবে। যেগুলো ডিবিটির মাধ্যমে পায় মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেই প্রকল্পে বা যেই স্কিমের সুবিধাগুলো পায় সেগুলোই লিখবে, অন্যান্য সুবিধা
অন্যান্য প্রকল্প লিখবে না। এই যে অপশনটা বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম, এই অপশনটা কিন্তু বর্তমানে চেঞ্জেস হয়েছে। এইটা ওল্ড ফর্ম, পুরনো ফর্ম, যেটা 27শে মে রাত 9:30টায় পাবলিশ হয়েছে। আর আজ হচ্ছে 28শে মে, আজকে কিন্তু একটা ফর্ম দিয়েছে, নতুন ফর্ম, যেখানে এই অপশনটা চেঞ্জেস করেছে এবং সেখানে নতুন একটা অপশন অ্যাড করেছে যে আপনি মনে করুন পিএম কিষাণ পাচ্ছেন বা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সেখান থেকে আপনার নাম প্রত্যাহার করতে চাইছেন কিনা, মানে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিন্তু আপনি চাইছেন লক্ষ্মীর ভান্ডার আমার বন্ধ হয়ে যাক, যদি চান এরকমটা তাহলে টিক মার্ক করবেন হ্যাঁ অপশনে। তো নতুন একটা ফর্ম এসছে, এই সেকশনটা আমি ওই ফর্মে গিয়ে বোঝাচ্ছি এবং ওই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও বলছি, যে socialsecurity.gov.in www.gov.in পোর্টাল আছে, যেখান থেকে এই ফর্ম ডাউনলোড করেছেন ওই পোর্টালেই সেম ফর্ম দিয়েছে, যেটা নিউ ফর্ম দিয়েছে। তাহলে পুরোনো ফর্মে আর ফিল আপ করবেন না, আপনারা নতুন ফর্মে ফিল আপ করবেন, যেটা এখন 28শে মে দিয়েছে সেই ফর্মে ফিল আপ করবেন। এইটা হচ্ছে 9 নম্বর ফর্ম, 9 নম্বর পেজ, ইংলিশে 9 নম্বর পেজ। সেখানে দেখুন এই যে ডিবিটি, কোন কোন প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। জি সেকশনে 1 নম্বর থেকে শুরু হচ্ছে, এখানে ইয়েস করে বা নো করবেন সেটা, তারপরে যদি টাকা পান প্রকল্পের নাম লিখবেন এবং আপনি নাম সরাতে চাইছেন কিনা, যদি চান তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে ক্লিক করবেন না। তাহলে ইংলিশ ফর্মে পেজ নাম্বার 9 থেকে শুরু হচ্ছে, ঘর হচ্ছে জি সেকশন এবং 1 নাম্বার। আর বাংলা যেই ফর্ম আছে সেখানে 10 নাম্বার পেজ থেকে শুরু হচ্ছে, 6 বিভাগে 1 নাম্বার থেকে। তাই ভালো করে এটা কিন্তু দেখে নেবেন, পুরনো ফর্ম আর ফিল আপ করবেন না, পুরনো ফর্মটা চলবে না, ওটা কমপ্লিটলি বাতিল। কারণ পুরনো ফর্মে কিন্তু এই অপশনটা ছিল না, এটা নতুন ফর্ম প্রিন্ট আউট করবেন বা সাইবার ক্যাফে থেকে নিয়ে আসবেন এবং সেটাই কিন্তু ফিল আপ করে জমা দেবেন। এটা 1 নাম্বার গেল পয়েন্ট। 2 নাম্বার আরেকটা পয়েন্ট আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। এখানে বলেছে যদি তুমি কোনো প্রকল্পে আবেদন করে থাকো এবং সেটা বাদ গেছে, টাকা পাচ্ছ না, তাহলে যে বাদ দিয়েছে সে অফিসার কি কারণে বাদ দিয়েছে। মনে করো সে আবেদন করেছিল ওল্ড এজ, মানে বৃদ্ধ ভাতা পেনশনে আবেদন সে করেছিল, ঠিক আছে, মেম্বার 1, তাহলে সেটা কি কারণে বাদ দিল সেটা লিখতে হবে, যে ওল্ড এজ পেনশনে অ্যাপ্লাই করেছিলাম। এবার এই ঘরেই লিখতে হবে যে বাদ দিয়েছে, যে ভেরিফাইড হয়নি, তাহলে এখানে লিখবো আনভেরিফাইড বা স্ট্যাটাস কি ছিল সেটা আমাকে লিখতে হতো। আর যদি কোনো কারণে বাদ না গিয়ে থাকে তাহলে কিছু লিখবে না, ঘরটা ফাঁকা রাখবে। এইবার ফর্ম ফিল আপ কমপ্লিট, এখানে এই আই এগ্রিতে টিক মার্ক করতে হবে এবং এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার কে করবে? হেড অফ দ্য ফ্যামিলি, সে কিন্তু সিগনেচার করবে না, কারণ সে পুরুষ, আমরা এই ফর্মে তাকে পুরুষ রেখেছি। সিগনেচার সে করবে যার নামে ফর্মটা জমা হবে, আবেদনকারী। তাহলে আবেদনকারী আমরা কাকে রেখেছিলাম? আমরা চলে যাব ফর্মের একদম প্রথমে, এইখানে দেখো আমরা মাকে রেখেছিলাম, তার নামের পাশে টিক মেরেছিলাম যে অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে মা, তার নামের পাশে টিক আছে। তাহলে এখানে সই করবে আমার মা, ঠিক আছে। তাহলে এখানে কে সই করবে? যে আমার মা, যার নামে আবেদন হচ্ছে সে। এইবার যদি মা আবেদন না করে আবেদন করতো ডটার, তাহলে আমি মায়ের ডটারের পাশে টিকমার্ক করতাম, তাহলে ডটার আবেদন করছে অন্নপূর্ণা যোজনায়, তাহলে এইখানে কে সাইন করতো? এখানে করতো ডটার। তাহলে যার নামে আবেদন হচ্ছে সে এখানে সাইন করবে। সাইনটা কিন্তু আবার ক্যাপিটাল লেটারে করবে না, সাইন যেরকম তোমরা করো সেইভাবে করবে, ঠিক আছে। তাহলে এন্ড অফ ফর্ম, তাহলে এই অবধি ফর্ম ফিল আপ করলে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল, তোমাকে আর কিছু করতে হবে না। বাদ বাকি এখানে বলা আছে ফর অফিসিয়াল ইউজ, অর্থাৎ এইটুকু যেটুকু রয়েছে এইটুকু কিন্তু যখন ফর্ম জমা দেবে তারা ফর্ম ফিল আপ করবে, তুমি এটা কিচ্ছু করবে না। এবার এখানে আরেকটা আছে, এই যে একদম লাস্টে, যে ডেট, প্লেস, সিগনেচার, নাম, ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশন মানে কি? যে অফিসার তারই পোস্টের নাম বা তার পদের নাম এখানে লিখতে বলেছে, তাহলে এটাও তুমি ফিল আপ করবে না, এইটুকু তা সেই ফিল আপ করবে যে অফিসার জমা নেবে সে। তাহলে এন্ড অফ ফর্ম, এন্ড অফ ফর্ম লেখা আছে যেখানে, তার আগেরটুকু ফিল আপ করার দায়িত্ব তোমার। আর এন্ড অফ ফর্মের পরের থেকে এইটা প্লাস এই পাতায় এগুলো তুমি করবে না, এটা কে করবে? যে জমা নেবে সে করবে, ঠিক আছে। তাহলে আমাদের পুরো ফর্ম কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল ফিল আপ করা। এইবার আমি এখানে তোমাদেরকে কিছু কথা বলে রাখি, যে তোমরা এখানে এই অফলাইনে ফর্মটা ফিল আপ করো না, আমি সাজেস্ট করব যে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করো। অনলাইন ফর্ম ফিল আপ কবে শুরু হবে? 1 জুন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবার কথা রয়েছে, তাহলে একটু ওয়েট করে যাও, 1 জুন থেকে ফর্মটা ফিল আপ করো। তার কারণ মুখ্যমন্ত্রী নিজেও বলেছে ফর্ম ফিল আপ 1 জুন থেকে 90 দিন সময় আছে, ঠিক আছে। তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এটা প্রচুর ফর্ম ফিল আপে অনেক খাটনি, তার সঙ্গে প্রচুর ডকুমেন্ট লাগবে, গোষ্ঠীর তথ্য লাগবে, অনলাইনেও লাগবে, কিন্তু অনলাইনে তুমি বাড়ি বসে শান্তি মতো ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফর্ম ফিল আপ শুরু হলে অনলাইনে আমরা ভিডিও দিয়ে দেবো। এবার এই ফর্মটা কোথায় জমা দেবে? এই ফর্মটা তুমি জমা দিতে পারো বিভিন্ন জায়গায়, যেমন ভিডিওতে,
এসডিও তে, কোথাও কোথাও পঞ্চায়েতেও জমা নিতে পারে অথবা মিউনিসিপ্যালিটিতেও জমা নিতে পারে। অবশ্যই প্রচুর ডকুমেন্ট লাগবে। এবার প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে ইন ডিটেল আমরা ভিডিও বানাবো। তার সঙ্গে এই ফর্মে কোন ভুলগুলো করলে তুমি অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে না সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আসবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো, আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। কোনো প্রকার পার্সোনাল হেল্প চাইলে আমাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।